ভারতে এমন একটা শব্দ আছে যার মধ্যে লুকিয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে চলা শোষণ আর প্রতিরোধের এক বিশাল ইতিহাস। শব্দটা হলো দলিত। চলুন আজ আমরা এই শব্দের পেছনের গল্প, এর থেকে জন্ম নেওয়া আন্দোলন আর তার বিবর্তনের গভীরে যাই। তো আমাদের আজকের যাত্রাপথে আমরা কি দেখব? প্রথমে বুঝব দলিত শব্দটার মানে কি। তারপর একটু পেছনে ফিরে তাকাব, দেখব এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা ঠিক কী ছিল। এরপর আমরা কথা বলবো সেই সব মানুষদের নিয়ে যারা এই আন্দোলনের পথ দেখিয়েছিলেন। আর সবশেষে দেখব কিভাবে ডক্টর আম্বেদকরের হাত ধরে এই আন্দোলন একটা বিরাট রাজনৈতিক শক্তিতে পরিণত হল। বেশ, তাহলে চলুন শুরু করা যাক একেবারে মূল থেকে, মানে সেই শব্দটা দিয়ে যা এই গোটা সংগ্রামের একেবারে কেন্দ্রে রয়েছে। এই দলিত শব্দটা, যেটা মারাঠি ভাষা থেকে এসেছে, এর আক্ষরিক অর্থ হল পিষ্ট বা ভেঙে ফেলা। ভাবুন একবার, এই শব্দটা কিন্তু শুধু একটা নাম নয়, এর পেছনে আছে একটা জীবন্ত ইতিহাস। ইচ্ছে করেই এই শব্দটা বেছে নেওয়া হয়েছিল। কেন? কারণ এটা সেই যন্ত্রণাকে তুলে ধরে যেখানে একটা গোটা সমাজকে জোর করে দমিয়ে রাখা হয়েছে, ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। তো প্রশ্নটা হলো, এই আন্দোলনের দরকার পড়ল কেন? এর উত্তর পেতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই প্রাচীন সামাজিক ব্যবস্থার দিকে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে লক্ষ লক্ষ মানুষকে একটা অদৃশ্য শিকলে বেঁধে রেখেছিল। প্রাচীন হিন্দু সমাজের দিকে তাকালে আমরা দেখি চতুর্বর্ণ প্রথা, মানে সমাজকে মূলত 4টে ভাগে ভাগ করা হয়েছিল। একেবারে ওপরে ব্রাহ্মণ, মানে পুরোহিত বা পণ্ডিতরা, তারপর ক্ষত্রিয়, যারা শাসক বা যোদ্ধা, এরপরে আসত বৈশ্য, মানে ব্যবসায়ী সম্প্রদায়, আর সবশেষে ছিল শূদ্র, যাদের কাজই ছিল ওপরের এই 3 বর্ণের সেবা করা। মানে বুঝতেই পারছেন, এটা ছিল একটা বেশ কঠোর আর অনর সামাজিক কাঠামো। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। একটা খুব জরুরি প্রশ্ন থেকে যায়, এই যে 4টে স্তর, এর বাইরেও কি কেউ ছিল, বা বলা ভালো এরও নিচে, এমন কেউ যাদের এই কাঠামোর মধ্যেই রাখা হয়নি? এই প্রশ্নটাই কিন্তু আমাদের অস্পৃশ্যতার সেই ভয়ঙ্কর বাস্তবতার দিকে নিয়ে যাবে। হ্যাঁ, ছিল। এদেরই বলা হতো অবর্ণ বা অতিশূদ্র, মানে যারা বর্ণের বাইরে। এদেরকে একেবারে পরিকল্পিতভাবে সমাজ থেকে আলাদা করে রাখা হয়েছিল, আর তাদের ওপর অপবিত্র বা অস্পৃশ্য তকমা লাগিয়ে দেওয়া হয়েছিল। আর এই একটা তকমা তাদের থেকে কেড়ে নিয়েছিল সামান্য মানবিক মর্যাদাটুকুও। আর এই বঞ্চনাটা কিন্তু শুধু কথার কথা ছিল না। এর মানে কি ছিল জানেন? এর মানে হলো নিজের এক টুকরো জমিও থাকতে পারবে না, মন্দিরে ঢোকা বারণ, এমনকি গ্রামের সাধারণ কুয়ো বা পুকুর থেকে জল নেওয়ারও অধিকার ছিল না। তাদের জীবনটা ছিল সেগ্রিগেটেড, মানে আলাদা বসতিতে। আর কাজ, সমাজের সবথেকে কঠিন, সবথেকে পরিশ্রমের কাজগুলোই তাদের করতে বাধ্য করা হতো। এই ছিল তাদের প্রতিদিনের বাস্তবতা। তবে ইতিহাস সাক্ষী, কোনো অত্যাচারই কিন্তু চিরকাল থাকে না। এই অন্ধকারের মধ্যেই একসময় চেতনার আলো জ্বলে ওঠে। চলুন এবার আমরা সেই সব মানুষদের কথা শুনি যারা প্রথম এই সংগঠিত প্রতিরোধের বীজ বুনেছিলেন। এই যে লড়াইটা, এটা কিন্তু হঠাৎ করে বিংশ শতকে শুরু হয়নি। এর শুরুটা হয়েছিল অনেক অনেক আগে। যেমন দেখুন, 1873 সালে জ্যোতিরাও ফুলে লিখলেন তার বিখ্যাত বই গুলামগিরি। এরপর 1874-এ তিনি প্রতিষ্ঠা করলেন সত্যশোধক সমাজ। শুধু মহারাষ্ট্রেই নয়, বিংশ শতকের শুরুতে কেরালায় শ্রীনারায়ণ গুরুর নেতৃত্বে ইঝাবা সম্প্রদায়ের আন্দোলনও খুব শক্তিশালী হয়ে ওঠে। আবার দেখুন, 1916 সালে মাদ্রাজে তৈরি হল ব্রাহ্মণ বিরোধী জাস্টিস পার্টি। মানে প্রতিবাদের আগুনটা কিন্তু ধীরে ধীরে সারা দেশেই ছড়িয়ে পড়ছিল। জ্যোতিরাও ফুলেকে তার জীবনীকার ধনঞ্জয় কীর শুধু শুধু মহারাষ্ট্রের সমাজ বিপ্লবের পিতা বলেননি। এর পেছনে কারণ ছিল। ফুলে ছিলেন আধুনিক ভারতের প্রথম অন্তর্য চিন্তাবিদদের একজন। তিনি শুধু ওপর কিছু সংস্কার চাননি, তিনি একেবারে ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থার গোড়ায় আঘাত করতে চেয়েছিলেন। তার স্বপ্ন ছিল এমন একটা সমাজ যা সাম্য আর ন্যায়ের ওপর দাঁড়িয়ে থাকবে। আর ফুলের এই সত্যশোধক আন্দোলনটা কিন্তু তখনকার অন্য সব সমাজ সংস্কার আন্দোলনের থেকে বেশ আলাদা ছিল। কিভাবে? দেখুন, 19 শতকের বেশিরভাগ আন্দোলনই ছিল শহরকেন্দ্রিক, আর সেগুলোর নেতৃত্বেও ছিলেন মূলত উচ্চ বর্ণের মানুষরা। কিন্তু ফুলের আন্দোলনটা ছিল পুরোপুরি গ্রামভিত্তিক, আর এর নেতৃত্বে ছিলেন তারাই যাদের জন্য এই আন্দোলন, অর্থাৎ নিম্ন বর্ণের মানুষেরা। জ্যোতিরাও ফুলে, শ্রীনারায়ণ গুরুদের মতো অনেকেই পথ দেখিয়েছিলেন, সত্যি। কিন্তু বিংশ শতকে এসে এই আন্দোলনটা যেন একজনের নামের সঙ্গে সমর্থক হয়ে যায়। তিনি শুধু একজন নেতা ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন এই আন্দোলনের প্রতীক, একজন অসাধারণ বুদ্ধিজীবী আর একজন অক্লান্ত যোদ্ধা। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর
নিজে অস্পৃশ্য বলে পরিচিত মাহার জাতিতে জন্মেছিলেন, তাই এই যন্ত্রণাটা তিনি নিজের জীবনে অনুভব করেছিলেন, আর নিজের সেই তিক্ত অভিজ্ঞতাকেই তিনি শক্তিতে বদলে দিয়েছিলেন। তার নেতৃত্বে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট প্রতিবাদগুলো একজোট হয়ে একটা অদম্য শক্তিশালী আন্দোলনে পরিণত হয়, এমন এক আন্দোলন যা ভারতের রাজনৈতিক ইতিহাসকেই পাল্টে দিয়েছিল। আম্বেদকরের নেতৃত্বে যে মাহার আন্দোলন গড়ে উঠেছিল তার শক্তি ছিল এর খুব পরিষ্কার আর নির্দিষ্ট দাবিতে। তারা কি চেয়েছিলেন? তারা চেয়েছিলেন দলিতদের জন্য আলাদা রাজনৈতিক প্রতিনিধিত্ব, যাতে তাদের কথা বলার লোক থাকে। তারা চেয়েছিলেন গ্রামের পুকুর কুয়ো ব্যবহার করার অধিকার, মন্দিরে প্রবেশের অধিকার, আর চেয়েছিলেন গ্রামের মোড়লদের জন্য যে বিনা পয়সায় খাটতে হতো সে বেগার প্রথার অবসান। প্রত্যেকটা দাবি ছিল অস্পৃশ্যতার মূলে এক একটা বড় আঘাত। কিন্তু শুধু সামাজিক অধিকারের দাবি করলেই তো হবে না, এই আন্দোলনকে একটা দীর্ঘস্থায়ী রাজনৈতিক রূপ দেওয়াটা খুব দরকার ছিল। এইবার আমরা দেখব কিভাবে সামাজিক দাবির মঞ্চ থেকে এই আন্দোলন একটা জাতীয় রাজনৈতিক পরিচয়ের দিকে এগিয়ে গেল। সালটা ছিল ১৯৪২, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। এই বছরেই ডক্টর আম্বেদকর সারা ভারত তফসিলি জাতি ফেডারেশন গঠন করেন। এটা ছিল একটা বিশাল পদক্ষেপ, কারণ এর মাধ্যমে ভারতের ইতিহাসে প্রথমবারের মতো দলিত নিপীড়িত মানুষেরা নিজেদের জন্য একটা সর্বভারতীয় রাজনৈতিক প্ল্যাটফর্ম পেল। আম্বেদকরের রাজনৈতিক ভাবনাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। তিনি জাতীয় কংগ্রেসের অনেক নীতির সমর্থক ছিলেন না, ঠিকই, কিন্তু তিনি এটাও খুব স্পষ্টভাবে বিশ্বাস করতেন যে যতদিন দেশে ব্রিটিশ শাসন থাকবে ততদিন এই নিপীড়িত মানুষদের সামাজিক বা অর্থনৈতিক মুক্তির কোনোটাই সম্ভব নয়। তাই ভারতের স্বাধীনতাকে তিনি তার সম্প্রদায়ের মুক্তির প্রথম শর্ত হিসেবেই দেখতেন। তাহলে দেখুন, যে মানুষদের পরিচয় ছিল পিষ্ট বা দলিত, সেখান থেকে একটা অপ্রতিরোধ্য রাজনৈতিক শক্তি হয়ে ওঠার এই যে যাত্রা, এটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। প্রশ্নটা হলো কিভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে চলা এই সামাজিক বঞ্চনা শেষ পর্যন্ত একটা এত শক্তিশালী আর স্থায়ী রাজনৈতিক পরিচয়ে জন্ম দিতে পারে।